লন্ডনে আজ ব্যস্ত কর্মসূচি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য পাবেন দি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ঈদের ছুটি শেষে বাড়ছে ঢাকা ফেরত মানুষের সংখ্যা। যাত্রাপথে নেই ভোগান্তি, কালোবাজারি না থাকায় কমেছে দুর্ভোগ। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে রাতের আধারে ৭০ জনকে পুষেন। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়েছে বিজিবি। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া। অর্থনীতির বেহাল অবস্থার জন্য দোষারোপ। সহিংসতায় ৩ জনের প্রাণহানি, আহত বহু। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই বৈঠকের কোনো ফরম্যাট নেই, তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার এবং জুলাই চার্টার সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এদিকে সফরের দ্বিতীয় দিন বুধবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। দি কিংস ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে ছিল নৈশভোজের আয়োজন। এর আগে চ্যাথম হাউসে আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা জানান, ১৭ বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাফেদের মালিকানাধীন সম্পত্তি জব্দ করা হয়েছে। দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ এই পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, বাংলাদেশ সরকার সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদ জব্দের ব্যাপারে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থাকে অনুরোধ জানিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এনসিএ এই সম্পদ জব্দ করেছে। এদিকে সাবেক এই ভূমি মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সাইফুজ্জামান ও স্বজনদের ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার এবং ৪৬ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ৯৫৭ বিঘা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। গেল বছর দি মিনিস্টার্স মিলিয়নস নামে সম্প্রচারিত হয় আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্র। সেখানেই বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে ৩৫০টির বেশি সম্পত্তির মালিক। দর্শক, আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে চলমান এই তাপপ্রবাহ নিয়ে সবশেষ ব্রিফিং করছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। দিন ধরে কিন্তু আমাদের দেশে তাপপ্রবাহটা চলছে, মৃদু তাপপ্রবাহ যেটা বলি, এবং এটা মূলত দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এর তাপপ্রবাহটা শুরু হয়েছে এবং এটা এখনও কিন্তু চলছে। বর্তমানে কিন্তু রংপুর এবং রাজশাহী বিভাগ সহ যদি বলি টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা আমরা এখন পর্যন্ত যেটা দেখছি এটা আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 3 দিন অ্যাটলিস্ট আরও থাকবে তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে এবং তাপপ্রবাহটা দূরীভূত হবে। আসলে এখনকার যে বৈশিষ্ট্য, এখনকার যে সময়টা আসলে বৃষ্টিপাত যখন হবে তাপমাত্রাটা সহনীয় অবস্থায় থাকবে, বৃষ্টিপাতটা কমে গেলে তাপমাত্রাটা বাড়বে, অর্থাৎ তাপপ্রবাহটা আসবে। আর আরেকটা জিনিস যেটা হলো, এই সময়টা বর্ষাকাল সারা দেশে বিস্তার লাভ করেছে, এবং বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে কিন্তু ভ্যাপসা গরমটা অনুভূত হচ্ছে। এবং প্রতি বছরে কিন্তু আসলে এই বর্ষাকালে যে ভ্যাপসা গরমটা অনুভূত হয় মূলত জলীয় বাষ্প আধিক্যের কারণে। যে এবার যেটা হচ্ছে এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কিন্তু
অর্থাৎ আপনাদের এখন বৃষ্টি হলে কিন্তু আপনার এই ব্যবসা গরমটা থাকে, তবে সেটা সহনীয় অবস্থায় থাকে। এখন যে অবস্থাটা আমরা দেখছি যে গত 24 ঘন্টা যেটা আমরা দেখলাম, দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি। আমরা বিভিন্ন জায়গায় দেখি, রাজশাহী, পাবনা, রংপুর, নীলফামারীতে দেখলাম আমরা 37 ডিগ্রি তাপমাত্রা, এবং ঢাকাতে 35.6 ডিগ্রি তাপমাত্রা। তো এই তাপমাত্রা কিন্তু যে 37 ডিগ্রি তাপমাত্রা যে গরমটা অনুভূত হচ্ছে, এটা আমরা এপ্রিল মাসে আমরা দেখছি বা মে মাসে আমরা দেখছি, আমরা কিন্তু 40-42 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা, কিন্তু আমরা এই ব্যবসা গরমটা কিন্তু অনুভূত হয় না। তার কারণ কী হচ্ছে, ওই সময়টা কিন্তু মানে বাতাসের জলীয় বাষ্পের আধিক্যটা কম ছিল, এই জন্য কিন্তু তাপমাত্রা বেশি থাকার পরেও কিন্তু আসলে মানে অনুভূতিটা কম ছিল। কিন্তু এখন যেহেতু বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে, 37 ডিগ্রি তাপমাত্রা হওয়ার পর মনে হচ্ছে আমরা 42-43 ডিগ্রি তাপমাত্রাটা অনুভূত হচ্ছে। তো এটা স্বাভাবিক, আসলে অস্বাভাবিক ইয়ে না। হ্যাঁ, আর পরিবেশ পরিস্থিতিও পাল্টাইছে আসলে। আর একটা জিনিস যেটা হলো, এবার মে মাসে কিন্তু বৃষ্টিপাতটা অনেক বেশি হয়েছে। তার মে মাসে কিন্তু আমরা অনেক গরম থাকার কথা, মানুষের মধ্যে কিন্তু সে গরমটা পায়নি। এটা একটা মানসিক একটা ইয়ে ছিল যে মে মাসে তো গরম পায়নি, এপ্রিল মাসে, জুন মাসে এসে কিন্তু গরমটা বেশি মনে হচ্ছে। এটা একটা মনের একটা ইয়ে আছে। হ্যাঁ, তবে এই ইয়েটা স্বাভাবিক ইয়ে যে জুন মাস বা বর্ষাকালে যে গরমটা, এটা স্বাভাবিক, এটা থাকবে। গত বছর ছিল, আগেও ছিল, প্রতি বছর সামনেও থাকবে। তার কারণ এটা যে ইয়েটা বাতাসে, এর মূল কারণটা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের আধিক্যের জন্য কিন্তু এই গরমটা অনুভূত হচ্ছে। আমরা আগারগাঁও যুক্ত হয়েছিলাম, আবহাওয়াবিদের ব্রিফিং আমরা শুনছিলাম। টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ভোর থেকেই রাজধানীমুখী মানুষের কিছুটা চাপ লক্ষ্য করা যায় কমলাপুর রেল স্টেশনে। চট্টগ্রাম, সিলেট, খুলনা থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করে। জানান, ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদ পার করেছেন তারা। রেলে কালোবাজারি না থাকায় কমেছে দুর্ভোগ। অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজ নিজ কর্মস্থলে। টানা ছুটির অষ্টম দিনেও বিপুল সংখ্যক মানুষকে রাজধানী ছাড়তে দেখা যায়। আমি এখানে বেড়াইতে আসছি বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়ের বাসা আবার পূর্ব গোরান, তো ওখান থেকে সকালবেলা আসছি, বাড়িতে চলে যাবো আর কি, বেড়ানো শেষ। ঈদে বাসায় যাই নাই, এখানে ঈদ করছি, এই জন্য বাসায় যাইতেছি আর কি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে। ঈদ ঢাকাতেই করি। ঈদের শেষে দেখা যায় যখন নানু নানা বেঁচে ছিল তখন যাওয়া হতো, এখন অতটা যাওয়া হয় না, কিন্তু এখন কাজের সুবাদে যেতে হচ্ছে আর কি। এদিকে সড়ক পথেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকেই যাত্রাবাড়ি, সায়দাবাদ ও মহাখালী এলাকায় ফিরতি যাত্রার চাপ লক্ষ্য করা যায়। যাত্রীরা বলেন, ঢাকা ছাড়ার সময় যানজটে পড়তে হলেও ফেরার সময় ছিল না ভোগান্তি। দু একটি রুটে ফিরতে পথেও ছিল বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ভাড়া কোনো বাড়তি ভাড়া পাইনি, সবসময় কাউন্টারের যেটা টিকিট ওদের যে রেট থাকে সেই রেটে ভাড়া নিচ্ছে সব। আমাদের নির্দিষ্ট ভাড়া থেকে যাওয়ার সময় 100 টাকা বেশি নিচ্ছে আমাদের থেকে, আজকে আসার সময় 50 টাকা বেশি নিচ্ছে। ঢাকা ফেরা মানুষের খবর জানতে চাই সহকর্মী ভাস্কর ভাদুরের কাছ থেকে। তিনি আছেন মহাখালীতে। ভাস্কর, আপনি সকাল থেকে আমাদের রেলওয়ের খবর জানাচ্ছিলেন, সেখানকার অবস্থা জানাচ্ছিলেন, এখন তো আপনি মহাখালীতে আছেন, একটু জানাবেন সড়ক চিত্রের কি অবস্থা আপনি দেখছেন, আর সেখানে যাত্রী চাপ কেমন, এবং আমরা যেটি বলছিলাম বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ শোনা যাচ্ছিল, এটি সম্পর্কে আমাদের একটু জানাবেন। মূল বিষয়টা হচ্ছে, সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে রেলপথের যাত্রীদের, তার পরবর্তীতে সায়দাবাদ এবং যাত্রাবাড়ি বাস টার্মিনালের যে ঘরমুখ যাত্রীগুলো ছিল তাদের কথা জানাচ্ছিলাম। এই মুহূর্তে আছে মহাখালী বাস টার্মিনালে। এই যে টার্মিনালের চিত্র কিন্তু পুরোটাই ভিন্ন। সাধারণত যে যাত্রী চাপ থাকে, আজ কিন্তু সেই পরিমাণ যাত্রী চাপও দেখা যাচ্ছে না। ঈদের চাপ তো অনেকটাই দূর। গত 7 দিন ধরে, অর্থাৎ গতকাল পর্যন্ত ঘরমুখে মানুষের যে চাপটি ছিল, সেই চাপ আজকে আর কি ময়মনসিংহ বাস টার্মিনাল হিসেবে পরিচিত মহাখালী বাস টার্মিনালে লক্ষ্য করা যাচ্ছে না। কিংবা একই সাথে বাড়ি ফেরা মানুষেরও কিন্তু খুব একটা দেখা নেই। বাস কাউন্টার মালিকদের সাথে কথা বলছিলাম, তার কিন্তু আমাদেরকে জানিয়েছেন যেহেতু আগামীকাল শুক্রবার এবং তারপরের দিন শনিবার, তারা আশা করছেন আজ দুপুরের পর থেকে কিছুটা যাত্রী আসবে এবং আগামীকাল সকাল থেকেই যে বাসগুলো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এই জেলাগুলো থেকে আসবে, সেখানে কিন্তু বাসগুলো ভর্তি হয়েই আসবে। তবে আজ সারাদিন এই টার্মিনালে খুব একটা যাত্রী হবে এমনটি তারাও কিন্তু আশা করছেন না। এর মাঝে দু একজন যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছেন যে যেহেতু যাত্রীর চাপ একেবারেই কম,
এই অঞ্চলগুলো থেকে মহাখালী বাস টার্মিনালগামী যে যানগুলো রয়েছে সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়ার খুব একটা দেখায় নেই, মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তারা নির্ধারিত ভাড়া থেকে কিছু কম ভাড়াতে আসার সুযোগ পেয়েছে। ছোঁয়া জি, এবং তার মানে আসলে বাস স্টেশনে যাত্রী চাপও খুব একটা নেই। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ৪৮ ব্যাটালিয়ন বিজিবি জানায় জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৭ জন এবং মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশিন করা হয়। এছাড়া জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাক সীমান্ত দিয়ে ১৩ জন এবং সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বিজিবি। আটককৃতদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম ও বাকি ২৭ জন লালমনিরহাট জেলার বাসিন্দা। ৩৫ কোটি টাকা দিয়ে নির্মিত সেতু, অথচ আসছে না কোনো কাজেই। দুপাশে নেই কোনো সংযোগ সড়ক, তাই যাতায়াতে এখনো খেয়া নৌকায় ভরসা। মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর ওপর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে ২ বছর আগে, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক হয়নি। চোখের সামনে দাঁড়িয়ে আছে দীর্ঘ এক সেতু, অথচ যাতায়াতে কোনো কাজে আসছে না। তাই হতাশ ঘিউরের চর মির্জাপুর গ্রামের কৃষক আব্দুল খালেক। অথচ উপজেলার বৈকণ্ঠপুর এলাকায় কালীগঙ্গা নদীর উপর নির্মিত এই সেতু ঘিরে অনেক স্বপ্ন বুনেছিলেন স্থানীয়রা। তারা এখন আশাহত, ক্ষুব্ধ। নদী ভাঙ্গা মানুষ আমরা যাতায়াত করা থাকি না, গুজা পার হই আমরা চলম কাম্বা, রাস্তাঘাট হইতেছে না, মাটি ফেলাইতেছে না, মাটি ফেলাইলেই আমরা চলার পারব। এত বড় একটা সেতু, জমির উপরে ব্রিজটা হয়েছে, জমিরও চলে গেছে, ক্ষতি হয়েছে। তো রাস্তায় ব্রিজ হয়েছে তাতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তা না হওয়ার কারণে। এত টাকার সেতু থাকতেও আমাদের জমা দেয় পার হইতে হয়। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের রাস্তাটা জানি অতি তাড়াতাড়ি করে দেয়। ৩৬৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু বানাতে খরচ প্রায় ৩৫ কোটি টাকা, কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এর সুফল মিলছে না। পারাপারে এখনো খেয়া নৌকায় ভরসা। এখানে ব্রিজ থাকা সত্ত্বেও আমরা এই দুই পারে সংযোগ সড়কের জন্য যাতায়াত সঠিকভাবে করতে পারতেছি না, আমাদের খেয়ে পারাপার হতে হয়। পাওনা না আদায় করে তারা এই কাজটা করে সম্পন্ন করতে চাইছিল, কিন্তু এলাকাবাসী বা কৃষকেরা বলছে যে না, আমরা এটা হতে দেবো না, আপনারা আমাদের জমির দাবি পূরণ করেন, তারপর আপনারা রাস্তা করেন, আমাদের আপনার কোনো বাধা নেই। ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, এই ব্রিজটা দিয়ে আমরা চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, এই জন্য পাবলিকের জনগণ এটার নাম দিয়েছে এতিম ব্রিজ। অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় কেটেছে দীর্ঘ সময়। ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ পেলে চলতি মাসেই সমস্যার সমাধানের আশা সংশ্লিষ্টদের। জমি অধিগ্রহণের মোট কত টাকা প্রয়োজন তার একটা চাহিদাপত্র পেয়েছি, যেটা 7 কোটি 10 লক্ষ টাকা। আমরা সেই চাহিদা অনুযায়ী অর্থ ছাড় করার জন্য প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। আশা করছি যে আমরা বরাদ্দ খুব তাড়াতাড়ি পেয়ে যাব এবং তারপরের প্রক্রিয়াটা বললাম যে টাকা পেলে সাথে সাথে আমরা যে আটধারার নোটিশ বা টাকা পেমেন্টের যে নোটিশ সেটা আমরা দিয়ে দিব এবং খুব দ্রুত এটির সমাধান হবে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা দিয়ে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে সেতুটি দ্রুত কার্যকর করার দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ঘূর্ণিঝড় রেমালে খুলনা ও পিরোজপুরে ক্ষতিগ্রস্তদের কেউ পেয়েছেন নতুন ঘর, কেউ বা স্বাস্থ্যসম্মত টয়লেট, সুপেয় পানির প্ল্যান্টও পেয়েছেন অনেকে। শুধু তাই নয়, জীবিকার উন্নয়নে মিলেছে নগদ অর্থ। সংস্কার হয়েছে 7টি সড়ক। স্বাস্থ্য সচেতনতায় ওরিয়েন্টেশনের পাশাপাশি মিলছে উপকরণও। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এসব সহযোগিতায় নতুন করে জীবন বুনছেন উপকূলীয় মানুষ। 2024 সালের 26শে মে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। পানির চাপে ভেঙে যায় বেড়িবাঁধ, লবণ পানিতে তলিয়ে যায় পাইকগাছার দেলুটি ইউনিয়নের বেশিরভাগ এলাকা। ঘরবাড়ির পাশাপাশি ভেসে যায় মাছের ঘের আর ফসলাদি। বেকার হয়ে যান অসংখ্য মানুষ। সেই ক্ষত এখনও দগদগে হরিণখোলা গ্রামের হরিচাঁদ ও দীপ্তি মণ্ডল দম্পতির। জীবন জীবিকা নিয়ে যখন দুশ্চিন্তার অন্ত নেই, তখন মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির সহযোগিতায় এ দম্পতি পেয়েছেন বসতবাড়ি, টয়লেট ও পানির প্ল্যান্ট। এমন সহায়তা পেয়েছেন গ্রামের সুরঞ্জন ও সীমা গোলদারও।
ঘরের পাশ দিয়ে মানে আগামাতা জলে তো জলের স্রোতে সে আমাদের এখানে তোলাই গেল। খাওয়ার ব্যবস্থা হঠাৎ তো করতে পারিনি, অনেক সময় একদিন 2 দিন আমাদের না খেয়ে চলে গেছে। ঘর ছাড়া তোমার ট্যাঙ্কি পাইছে, তার বাথরুম পাইছে, নারকেলের চারা, সবেদার চারা। নগদ অর্থ সহায়তা পেয়েছে পাইকগাছার 250 পরিবার। জীবিকা নির্বাহে কেউ কিনেছেন সেলাই মেশিন, কেউ গরু ছাগল সহ বিভিন্ন কৃষি উপকরণ। এছাড়া উঁচু করা হয়েছে এলাকার 7টি সড়ক। যখন এই ট্যাঙ্কিটা ছিল না তখন আমরা ভোরবেলায় উঠে জল আনতে যেতাম। জল আনতে 1 কলের জল নিয়ে ফিরে আসতে প্রায় যাওয়া আসা 1.5 ঘন্টা সময় লাগতো। জীবিকার জন্য 35,000 টাকা রেজিস্ট্রেশন থেকে আমি তাতে 4টে ছাগল কিনছি। রেজিস্ট্রেশন থেকে মাটি দেওয়ার পরে রাস্তাটা সমান হয়েছে, এখন চলাফেরার সুবিধা হচ্ছে। আরও দাবি থাকবে যে পর্যায়ক্রমে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো থেকে যাচ্ছে, পর্যায়ক্রমে যেন ওনারও আপনাদের সেই সহযোগিতার আওতায় আসে। ভাগ্যের পরিবর্তন ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ও বালিপাড়া ইউনিয়নের 300 পরিবারের। স্বাস্থ্য সচেতনতায় পাচ্ছেন ওরিয়েন্টেশন। মূলত টার্গেট করছি যারা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে এসেছি যে তারা স্বচ্ছতার সাথে কাজ করতে পারতেছে কিনা, তারপরে তারা এই যে ঘরগুলো আমরা দিয়েছি এইগুলো তারা কোনো অসুবিধা ভোগ করতেছে কিনা। অতীতের মতো যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার আশ্বাস সংস্থাটির চেয়ারম্যানের। মানুষকে যতটুকু মানবিক সহযোগিতা করা যায় তার জন্য সমস্ত ধরনের কিছু না কিছু প্রস্তুতি আছে। কোনো এলাকার জন্য, বিশেষ করে কোস্টাল এলাকার জন্য আমাদের কিছু বাজেট বরাদ্দ থাকে এবং যে বাজেটটা ছাড় করার জন্য জরুরি ভিত্তিতে আমাদের ন্যাশনাল হেডকোয়ার্টার্স কোনো অনুমতি লাগে না। সাইক্লোন রেমাল অপারেশন প্রকল্পের আওতায় ঘর পেয়েছে খুলনা ও পিরোজপুরের 535টি পরিবার। 663টি পরিবার পেয়েছে বৃষ্টির পানি সংরক্ষণ প্ল্যান্ট ও স্বাস্থ্যসম্মত টয়লেট। আর জীবিকার উন্নয়নে সহযোগিতা পেয়েছে 550 পরিবার। এছাড়া স্বাস্থ্য সচেতনতা সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এলাকার 30,000-এর বেশি মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হলো 17 জেলার মতুয়া সম্প্রদায়ের সম্মেলন ও মিলন মেলা। উপজেলার হরিদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অংশ নেন তারা। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কেন্দ্রীয় মতুয়া মিশনের উদ্যোগে ছিল এ আয়োজন। এর আগে বিভিন্ন স্থান থেকে ঢোল তবলা নিয়ে আসতে থাকেন মতুয়া সম্প্রদায়ের লোকজন। উৎসবের প্রথম পর্বে 12টি দলের ডঙ্কা নজর কাড়ে সবার। এ সময় শান্তিপূর্ণভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আরাধনা করেন ভক্তরা, পরস্পরের সাথে করেন কুশল বিনিময়। অনুষ্ঠানে অংশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি নেতৃবৃন্দ। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া। সহিংসতায় মৃত্যু হয়েছে কমপক্ষে 3 জনের। বুধবার বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। সহিংসতায় প্রাণ হারায় 2 পুলিশ কর্মকর্তা এবং একজন ফায়ার সার্ভিস কর্মী। দেশের অর্থনীতির বেহাল দশার জন্য তারা বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করছে। পদত্যাগের দাবি তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা। মূলত ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পরই দেশটিতে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। পরবর্তী ভোটে তার অংশগ্রহণের সুযোগের দাবিতে রাজপথে নামে হাজার হাজার কর্মী সমর্থক। প্রথম রাতের কারফিউ আর গণ আটকের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এ পর্যন্ত প্রায় 400 জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসনের অভিযোগই বেশি। সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর কাজে বাধা দেয়ায় 1.5 শতাধিক আটক হয়েছে। এছাড়া কারফিউ ভঙ্গের অভিযোগেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে 17 জনকে। এর মধ্যে ন্যাশনাল গার্ড সেনাদের সহায়তায় চলছে অভিবাসন ও শুল্ক বিষয়ক সংস্থা আইসের অভিযান। এই অভিযানকে ঘিরেই গত শনিবার বিক্ষোভ সহিংসতা শুরু হয় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ছড়ায় অন্যান্য শহরেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের 4000 সেনা এবং 700 মেরিন সেনা। শুরু হয় ব্যাপক ধরপাকড়। মঙ্গলবার থেকে কার্যকর হয় রাত্রিকালীন কারফিউ।